भीगी भीगी रातों में तुम आओ ना। আদনান সামি 90 দশকে ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র। মাত্র 5 বছর বয়স থেকে শুরু করেন পিয়ানো বাজানো, আর 9 বছর বয়সে তৈরি করেন নিজের কম্পোজ করা মিউজিক। ভারতীয় ক্লাসিক্যাল মিউজিককে পিয়ানোর সাহায্যে তিনি দিতেন এক অন্য রূপ। বিশ্বের সব থেকে দ্রুত পিয়ানো বাদক হিসাবে তার নাম থাকত সবার উপরে। 90 দশকে একটি অ্যালবামের গান দিয়ে পৌঁছে যান সাফল্যের শিখরে। পাকিস্তানি সিঙ্গার হয়েও মন জয় করেন সমস্ত ভারতবাসীর। দেশে বিদেশে ফেমাস হয় তার গান। অর্জন করেন নাম, যশ, অর্থ সম্পত্তি আর একাধিক অ্যাওয়ার্ড। বলা হয় তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এমনই স্ট্রং ছিল, বিশ্বের যে কোনো দেশে গিয়ে তিনি সেটেল হতে পারতেন। তাহলে ঠিকানা হিসাবে কেন ভারতকেই বেছে নেন গায়ক? এত নাম অর্থ থাকা সত্ত্বেও পার্সোনাল লাইফে কেন অসুখী তিনি? কেন করতে হয় তাকে একাধিক বিবাহ? নিজ দেশে তাকে আর কখনোই কেন ফিরতে দেয়নি পাকিস্তান সরকার? বর্তমানে কোথায় কেমন আছেন গায়ক? 90s জনপ্রিয় সঙ্গীত শিল্পী আদনান সামি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানবো আজকের ভিডিওতে। সো অল অফ মাই 90s ফ্রেন্ডস, 90 দশকের বিখ্যাত গায়ক তথা কম্পোজার আদনান সামির সম্পর্কে একাধিক অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। ক্লাসিক্যাল, পপ, রক, কাওয়ালি সঙ্গীতের যত বিভাগ রয়েছে সব ক্ষেত্রেই পারদর্শী ওয়ান অ্যান্ড অনলি সিঙ্গার, দ্য গ্রেটেস্ট মিউজিশিয়ান আদনান সামি। 1971 সালের 15ই আগস্ট ইংল্যান্ডের রাজধানী লন্ডনে জন্মগ্রহণ করেন সঙ্গীত শিল্পী আদনান সামি। বাবা আরশাদ সামি খান ছিলেন একজন পাকিস্তানের নাগরিক, মা ভারতীয়। বাবা পাকিস্তানে এয়ারফোর্সের পাইলট ছিলেন, পরে লন্ডনে শিফট হন তারা। লন্ডনেই জন্ম হয় আদনানের, প্রাথমিক পড়াশোনাও হয় সেখান থেকেই। ইংল্যান্ডের কিংস কলেজ থেকে জার্নালিজম ও পলিটিক্সে গ্র্যাজুয়েশন ডিগ্রি নেন, পরে লিঙ্কন কলেজ থেকে ল পাস করে ব্যারিস্টারও হন। পড়ার সঙ্গে সঙ্গীতকে ভীষণ ভালোবাসতেন আদনান। অবসর সময়ে পিয়ানোই ছিল তার একমাত্র সঙ্গী। 5 বছর বয়স থেকেই পিয়ানো বাজাতে শুরু করেন, আর 9 বছর বয়সে তৈরি করেন নিজস্ব মিউজিক। পড়ার অবসরে মাঝে মধ্যেই ভারতে আসতেন। বিখ্যাত সন্তুর বাদক পণ্ডিত শিবকুমার শর্মার থেকে নেন ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের ট্রেনিং। আদনানের বয়স তখন মাত্র 10। লন্ডনের একটি কনসার্টে যোগ দিতে গিয়েছিলেন ভারতের জনপ্রিয় সুরকার আর.ডি. বর্মন ও সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে। সেই স্টেজেই পিয়ানো বাদক হিসাবে আদনান সামিকে নোটিস করেন আর.ডি. ও আশাজি। পরামর্শ দেন সঙ্গীত জগতে আসার। মহান দুই সঙ্গীত ব্যক্তিত্বের কাছে উৎসাহ পেয়ে আদনান আরও বেশি ফোকাস করেন তার পিয়ানোতে। শুরু করেন স্টেজ শো। লন্ডনের একটি ম্যাগাজিনের তথ্য অনুসারে 1989 সালে বিশ্বের সবথেকে দ্রুত পিয়ানো বাদক হিসাবে আদনান সামিকে চিহ্নিত করা হয়। তার প্রথম অ্যালবাম প্রকাশিত হয় পাকিস্তান থেকে উর্দু ভাষায়, যার নাম রাগ টাইম। বেশ পপুলার হয় গানগুলি। মিউজিশিয়ান ও গায়ক হিসাবে বেশ নামডাক হয়, সঙ্গে অভিনয় দক্ষতারও পরিচয় দেন তিনি। 80 দশকে বেশ কয়েকটি পাকিস্তানি সিনেমাতে সাফল্যের সঙ্গে অভিনয় করেন। सीखा नहीं, सीखने आया हूँ और ये ठान कर आया हूँ दिल में कि अपनी गुर्बत की झोली में सुर संगीत की दौलत भर कर जाऊंगा। 1995 সালে পাকিস্তানি মুভি সরগম ছবিতে লিড হিরো হিসাবে কাজ করেন আদনান। যাতে বেশ কয়েকটি গান গেয়েছিলেন আশা ভোঁসলে। তবে দুঃখের বিষয়, রাজনৈতিক কারণে ফিল্মটি রিলিজ হওয়ার সময় আশা ভোঁসলের গাওয়া গানগুলি রিজেক্ট করে দেয় পাকিস্তানি সেন্সর বোর্ড। যে বিষয়টিতে বেশ আঘাত পেয়েছিলেন আদনান সামি। দুই দেশের বর্ডার ইস্যুতে ক্ষতিগ্রস্ত হোক সঙ্গীত, এটা কখনোই চাননি তিনি। আশাজির মতো স্বনামধন্য শিল্পীর সান্নিধ্য পেতে পরবর্তীকালে ভারতে আসেন আদনান সামি। কাজ শুরু করেন আশা ভোঁসলের সঙ্গে। আশাজি ও আদনান সামির কণ্ঠে 2000 সালে রিলিজ হয় কভি তো নজর মিলাও অ্যালবাম, যার গানগুলি নিজেই কম্পোজ করেছিলেন আদনান। অ্যালবামের হিরো হিসাবে কাস্ট করেছিলেন তৎকালীন বলিউডের সুপারস্টার গোবিন্দাকে।
অ্যালবামের গানগুলি এমনই হিট হয় যে রাতারাতি 40 লক্ষ কপি বিক্রি হয় এই অ্যালবামের। मुझको भी तो लिफ्ट करा दे, थोड़ी सी तो लिफ्ट करा दे। ইন্ডিয়াতে এসেই রাতারাতি স্টার হয়ে ওঠেন আদনান সামি। मुझको एरोप्लेन दिला दे, दुनिया भर की सैर करा दे। তার এই বিপুল জনপ্রিয়তা তাকে নিয়ে আসে বলিউডের সিনেমা জগতে। 2001 সালে প্রথমবার আব্বাস মুস্তান পরিচালিত আজনবী ফিল্মে প্লেব্যাক করার সুযোগ হয় আদনানের। मैं सिर्फ तेरा महबूब, तू मेरी महबूबा। তার বিপুল জনপ্রিয়তায় পেপসি কোম্পানি তাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করে। নিউজ পেপার, ম্যাগাজিন সহ সমস্ত রিপোর্টেই ফার্স্ট পেজে থাকতো আদনান সামির নাম। मुझे चाहेगी बड़ा खूब मेरी महबूबा। পাকিস্তানের একটি নিউজ পেপারে ছাপা হয় যে পাকিস্তানের কোনো সিঙ্গার ভারতে গিয়ে এত নাম ডাক আগে কেউ করতে পারেননি। ভারতের নামী সংবাদপত্র দ্য টাইমস অফ ইন্ডিয়া নন ফিল্মি মিউজিকে আদনানকেই সবার উপরে রাখে। সে বছরই প্রকাশ হয় তার দ্বিতীয় অ্যালবাম তেরা চেহারা, যাতে অমিতাভ বচ্চন, রানী মুখার্জি, মহিমা চৌধুরীর মতো বলিউডের নামি দামি স্টাররা কাজ করেন। ये ज़मीन रुक जाए, आसमां झुक जाए। একটি রিপোর্ট অনুসারে এই অ্যালবামটি সে বছর বলিউডের ফিল্ম সহ সমস্ত মিউজিক অ্যালবামকেই কালেকশনের দিক থেকে হারিয়ে দিয়েছিল। तेरा चेहरा जब नजर आए। রিলিজের 1 বছর পরেও ভারতবর্ষের সব থেকে বেশি শোনা গানগুলির মধ্যে টপে ছিল এই সমস্ত গানগুলি। सुंदरा सोनिए सुंदरा। প্রথম অ্যালবামের রেকর্ড জনপ্রিয়তাকেও ছাপিয়ে গিয়েছিল তার দ্বিতীয় অ্যালবাম তেরা চেহারা। ओ तेरा चेहरा जब नजर आए। শুধু তাই নয়, কানাডা ও আমেরিকাতে বিক্রি হওয়া সর্বোচ্চ ভারতীয় অ্যালবামের মধ্যে নাম্বার 1 স্থান দখল করে এই অ্যালবাম। ऐसी बरसातों में आओ ना। 2002 সালে বলিউডের সাথিয়া ফিল্মে আদনানের গাওয়া এই গানটি বেশ জনপ্রিয় হয়। साथिया। বলিউডে তার জনপ্রিয়তা তাকে নিয়ে যায় সাউথ ফিল্মে। তামিল, তেলেগু, কন্নড় ভাষাতেও একাধিক সুপারহিট গানে কণ্ঠ দেন আদনান সামি। इश्क बेदर्दी मुझको पता है। হৃতিকা রিলিফে কই মিল গয়া সিনেমার এই গানটি কে ভুলতে পারে। आज धरती से गगन कौलों से चमन का। 2003 সালে লন্ডনে পরপর 2টি কনসার্ট করেন আদনান, আর তিনি হয়ে যান প্রথম কোনো এশিয়ান সিঙ্গার যার পরপর 2টি শোই হাউসফুল হয়। सुंदरा सोनिए सुंदरा। যে রেকর্ডটি তিনি 2005, 2008 ও 2012 সালেও করেন, तेरी बाहों में যে জন্য তার নাম ওঠে লিমকা বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। हो, तेरी बाहों में। 2004 সালে হিন্দি ফিল্ম এতরাজ, 2005-এ লাকি ও গরম মশালা আদনান সামির গান খুবই সুপারহিট হয়। गिला 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 दिल गिला गिला, मिला 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 कोई मिला मिला। তবে সেই বছর থেকেই তার জীবনে আসে আমূল পরিবর্তন। কয়েকটি বিরল রোগে আক্রান্ত হন তিনি। তার ওজন দ্রুত বাড়তে থাকে। একটা সময় 250 কেজি ওজনে পৌঁছে যায়। কাজ করতে খুবই অসুবিধা হচ্ছিল। সমস্যা কমাতে সার্জারির প্রয়োজন হয়। ডাক্তাররা সব জানিয়ে দিয়েছিলেন চিকিৎসার পরও যদি তার চর্বি না কমে তাহলে 6 মাসের বেশি তাকে বাঁচানো সম্ভব নয়। চলাফেরা করতে খুবই সমস্যা হতো। তবে হার মানেননি আদনান সামি। বাবার পরামর্শে আমেরিকাতে চলে আসেন উচ্চ চিকিৎসার জন্য। সেখানে এক নামী ডায়েটিশিয়ান ও ফিজিশিয়ানের প্রচেষ্টায় ন্যাচারালি ওজন কমাতে সক্ষম হন। 230 কেজি থেকে 70 কেজিতে নিয়ে আসেন নিজের ওজন, যা করতে দীর্ঘ 2 বছর সময় লাগে তার। তবে এত কিছুর মধ্যেও সিঙ্গিং ছাড়েননি তিনি। 2006 সালে ফিল্ম ট্যাক্সি নম্বর 9 to 11, 2007-এ সালামে ইস্ক ও লাইফ ইন এ মেট্রো সিনেমাগুলিতে তার গাওয়া গান বেশ সুপারহিট হয়। तेरे बिना जिया जाए ना। এরপর 2008 সালে ইউ মি অর হাম, 2009 সালে মাই নেম ইজ খান, 2012 সালে রাস ও 15 সালে বজরঙ্গি ভাইজান সিনেমাতে আদনান সামির গাওয়া গানগুলি আজও সমানে জনপ্রিয়। साथिया। তার কম্পোজিশনে লাকি, ধমাল, 1920 সিনেমার গানগুলি আজও সঙ্গীতপ্রেমীদের মানসিক শান্তি দেয়। ओ मेरी जान, ओ मेरी जान। 2010 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী আদনানকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান দেন। বিনিময়ে ভারত সরকারও 2011 সালে তাকে গ্লোরি অব মিউজিক খ্যাতি দেন।
ভারতের একাধিক নামী টিভি চ্যানেলের রিয়েলিটি শোতে কখনো অ্যাঙ্কর আবার কখনো বিচারকের দায়িত্ব পালন করেছেন। बच्चे मुझे बेहद पसंद आया जिस अंदाज में आपने ये गाना गाया और जो मूड था गाने का उसको आपने बरकरार रखा। फैंटास्टिक। তবে 2008 সালের পর থেকে সঙ্গীত জগৎ থেকে ধীরে ধীরে দূরে সরতে থাকেন তিনি, যার কারণ অবশ্যই তার বিতর্কিত পার্সোনাল লাইফ অর্থাৎ ব্যক্তিগত জীবন। আসলে 1993 সালে তার ঘনিষ্ঠতা হয় পাকিস্তানের অভিনেত্রী জেবা বখতিয়ারের সাথে। ক্যারিয়ারের শুরুতেই বিয়ে করেন তারা। বিয়ের পরেও দুজনে একাধিক সিনেমাতে কাজ করেন। এক ছেলে সন্তান হওয়ার পরেও বিয়ের 3 বছর পর বিচ্ছেদ হয় তাদের। 2001 সালের পর থেকে পার্মানেন্ট ভারতে থাকতে শুরু করেন আদনান। কাজের সূত্রে প্রায় যেতে হতো দুবাইতে, আর সেখানেই সাক্ষাৎ হয় সাবা গুলাবারি নামের একজন বিজনেসম্যানের সাথে। প্রেমে পড়েন দুজন, বিয়ে করেন সে বছরই। সাবারও এটা দ্বিতীয় বিবাহ ছিল। আগের এক সন্তানও ছিল তার। কিছুদিন ঠিকঠাকই চলছিল। এরপর কিছু রিপোর্টে দাবি করা হয় আদনান ও সাবার ছেলের মধ্যে সম্পর্ক ভালো ছিল না, যে কারণে বিয়ের 2 বছর পর 2004 সালে তালাক হয় সাবা ও আদনানের। এরপর ভারতে একাই থাকতেন, যে সময়টা তিনি একাধিক জটিল রোগে ভুগছিলেন। তবে নিজের চেষ্টায় ও পরিশ্রমে পরবর্তীকালে কিছুটা রোগমুক্ত হয়েছিলেন। হঠাৎ করে ওজন কমাতে গিয়ে বিভিন্ন সাইড এফেক্টেরও শিকার হচ্ছিলেন। একসময় নিজের হেলথ ও ফিটনেস বজায় রাখতে প্রফেশনাল লাইফে কাজ করা কমিয়ে দেন, মিউজিক থেকে দূরে সরতে শুরু করেন। এরই মধ্যে তার দ্বিতীয় স্ত্রী সাবা আবারও তার কাছে আসেন। পুনরায় বিয়ে করে মুম্বাইতে থাকতে শুরু করেন। কিন্তু দুঃখের বিষয়, 1 বছর পরে ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ করে আবারও আদনানকে তালাক দেন সাবা। 2009 সালে বাবার মৃত্যু হলে একা হয়ে পড়েন আদনান। বিভিন্ন শারীরিক সমস্যাতেও ভুগতে শুরু করেন। সেই অসময়ে তার জীবনে আসে রোয়া ফওয়াবি নামের একজন তাদের ফ্যামিলি ফ্রেন্ড। জার্মান নাগরিক রোয়া ছিলেন পেশায় ইঞ্জিনিয়ার। একটি ইন্টারভিউতে আদনান বলেছিলেন কঠিন সময়ে রোয়া তার সঙ্গে ছিলেন, তাই তাকে আর ছাড়তে পারেননি। 2010 সালে বিয়ে করেন রোয়া ও আদনান। দম্পতির এক মেয়েও হয়, যার নাম রাখেন মদিনা সামি খান। 2016 সালে পাকিস্তান ছেড়ে ভারতের নাগরিকত্ব পান আদনান সামি, যে কারণে পাকিস্তানের রোষের মুখে পড়তে হয় তাকে। টাকার জন্য নিজের মাতৃভূমি পাকিস্তান ছেড়ে ভারতে গিয়েছেন আদনান, এমনই সব অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তবে আদনান একটি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন পাকিস্তানের রাজমহল ছেড়ে তিনি ভারতে এসেছেন। তার যা স্ট্রং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আগামী 200 বছরেও টাকার অভাব হবে না তাদের। তবে ভারতের নাগরিকত্ব এত সহজে পাননি তিনি। 2 বার রিজেক্ট হয়ে দীর্ঘ 16 বছর ভারতে বসবাসের পর অবশেষে ভারতের নাগরিকত্ব দেওয়া হয় তাকে। তবে ভারতের নাগরিকত্ব পাওয়ার পরেও পাকিস্তানি তকমা মুছেনি তার জীবন থেকে। 2010 সালে ভারত সরকারের তরফ থেকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয় আদনান সামিকে, যা নিয়ে অনেক সমালোচনা হয়। একজন পাকিস্তানিকে কেন পদ্মশ্রী দেওয়া হবে, এই নিয়ে সংসদে উত্তাল হয় বিরোধী পার্টি। তবে 2 দেশের নাগরিক ও সরকারের উদ্দেশ্যে আদনান বলেন তিনি সঙ্গীত জগতে ফেমাস। বিশ্বের অনেক দেশের মানুষ তার গান শোনেন। সঙ্গীতকে কোনো দেশের কাঁটাতারের মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না, আর তা করাও যুক্তিযুক্ত নয়। ভারত তার প্রতিভার মূল্য দিয়েছে, তাই পাকাপাকি বাসস্থান হিসাবে তিনি বেছে নিয়েছেন ভারতকেই। 90s অন্যান্য সব সিঙ্গারদের মতো আদনান সামিও বর্তমানে সঙ্গীত জগৎ থেকে অনেক দূরে রয়েছেন। তবে 2025 সালে তিনি আবারও উঠে এসেছেন চর্চায়। 2025 সালে মা মারা যায় আদনান সামির, যার শেষকৃত্য করতে মাতৃভূমি পাকিস্তানে যেতে চেয়েছিলেন তিনি। তবে তাকে সেই ছাড়পত্র দেয়নি পাকিস্তান সরকার। মাতৃভূমি ছেড়ে দেওয়ার অপরাধে পাকিস্তান যে তাকে আজও ক্ষমা করেনি, এটাই তার প্রমাণ। যাই হোক, অতিথিপরায়ণ দেশ হিসেবে ভারতে তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের সবার প্রিয় সিঙ্গার আদনান সামি।